গত বছরের তুলনায় যে বাজেটটা দেওয়া হয়েছে এটা 18% বেশি। এই বাজেটটা একটা আকাশ কুসুম কল্পনা, প্র্যাকটিক্যাল না। সরকার 2001 থেকে 6-এর যে একটা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল, হয়তো ডাবল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা চিন্তা ভাবনা করছে। আমরা তাদের চেষ্টাগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই চেষ্টাগুলো যাতে আবার নতুন ধরনের এসালম, সালমান এফ রহমান তাদেরকে সৃষ্টি না করে। বাংলাদেশের প্রথমবারের মতো এবারে যে বাজেটটি আছে অতীতের সর্বকালের সবচেয়ে বড় বাজেট। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের এই যে বাজেটগুলো জনগণের জন্যই তো বাজেট হওয়া উচিত, সেখানে আসলে প্রত্যাশা কতটুকু আসলে হচ্ছে? এই বাজেটের আকারটা অনেক বড় করে দিয়েছে, ফলত আমি মনে করি এই বাজেটটা একটা আকাশ কুসুম কল্পনা, প্র্যাকটিক্যাল না। কারণ আমাদের রাজস্ব আদায়ের যে ঘাটতিটা এটা অনেক বেশি এবং এটা প্রায় 18%-এর উপরে। তো অতীতে যে সরকারগুলো রয়েছে তারা বাজেট বাস্তবায়নের জন্য লোনের মুখাপেক্ষী হয়েছে, অর্থাৎ ঋণের। তো যখন বাজেটের ঘাটতি পূরণের জন্য আপনি ঋণের মুখাপেক্ষী হন, তখন কিন্তু জনগণের উপরে যে ঋণের, প্রত্যেক ব্যক্তির যে ঋণের বোঝা এটা অনেক বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে হলো ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে লোপাট হওয়া শুরু হয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দ্বিতীয়ত বিষয় হলো যে আমাদের এনবিআর এর যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে এই বাজেটে, সেই এনবিআর এর লক্ষ্যমাত্রাটা কিন্তু ওইভাবে হলো কোনো সরকারে হলো কাঙ্ক্ষিত সফলতা পায়নি। তাহলে এনবিআরটা সংস্কার করে যদি এই ধরনের চিন্তা করা হতো হয়তো বা আমরা কিছু সফলতা ভোগ করতাম। আরেকটি বিষয় হলো আমাদের এই গণ-অভ্যুত্থানে হলো বড় একটা জায়গায় তরুণরা হলো মাঠে অংশগ্রহণ করেছে এবং এই তরুণদের অনেকের চাকরি নেই, তরুণরা ভালো শিক্ষা ব্যবস্থা পায় নাই, ফলত তরুণরা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট হয়ে উঠতেছে। সেই জায়গা থেকে তরুণদের জন্য এই বাজেটে অংশগ্রহণের সুযোগটা অনেক বেশি কম এবং তাদেরকে কেন্দ্র করা হয় নাই। আরেকটি বিষয় হলো এই বাজেটে যারা বড়লোক রয়েছে তাদেরকে ট্যাক্সের আরও শক্তভাবে আওতায় আনা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটায় সরকার হলো, অর্থাৎ আপনি আমার মতন যারা সাধারণ নাগরিক আছে তাদের উপরে হলো ট্যাক্সের ভারটা হলো দিয়ে দিয়েছে। ফলত জনগণের উপরে যখন ভারটা পড়বে, জনগণের ওই ধরনের আয় থাকবে না এবং মূল্যস্ফীতি বেড়ে যাবে। সাথে সাথে আমাদের ফিসকাল ইয়ারের গত বছরের তুলনায় এই বছরের যে বাজেটটা দেওয়া হয়েছে এটা 18% বেশি। তো যখন আপনার হুট করে এতগুলো পার্সেন্ট বাড়ানো হয়, একটু প্রবলেমেটিক এটা কীভাবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবে সরকার। তবে কিছু পজিটিভ সাইড রয়েছে বাজেটের। আমরা পরামর্শের জন্য এই কথাগুলো বলি, সমালোচনার জন্য নয়। কারণ সব সমালোচনায় যদি রাজনীতি হয় তাহলে রাজনীতির জায়গাটা আসলে রাজনীতি করা যায় না। অর্থাৎ আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনারা যদি বাজেট দিতেন তাহলে বাজেট কেমন হতো। আমরা সেই বিষয়ে আমরা উপস্থাপনা করেছি, আমরা এই লুপহোলগুলো হলো বাদ দিয়ে করতাম। সাথে সাথে সরকার বিভিন্ন কার্ডের যে সূচনাগুলো করেছে, ফলত এটার একটা চাপটা বাজেটের উপরে আসতেছে এবং সেখানে আমরা শুনতে পাচ্ছি যে এডিপি বা বার্ষিক উন্নয়ন যে বরাদ্দ, সেই বরাদ্দ থেকে কাট করে অনেকটা কার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এডিপিটা হলো ফিউচার ইনভেস্টমেন্ট। আমাদের অনেক জায়গায় আপনি গ্রামে গঞ্জে ঘুরবেন যে রাস্তা নাই, তারপরে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো অপ্রতুল রয়েছে। তো সেখান থেকে সরিয়ে আপনি যখন একটা মানুষকে বেকার বসিয়ে টাকা দিচ্ছেন কর্মসংস্থান সৃষ্টি না করে, তখন দেশের আসলে ঋণের বোঝাটা অনেক বেশি বেড়ে যাবে এবং সরকারের যে আয়টা সেটা কর্মসংস্থান থেকে আসতেছে না। তো মোটা দাগে আমি বলতে পারি এটা গরিব মানুষের বাজেট হয়নি। দ্বিতীয়ত এটাতে যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তৃতীয়ত বিষয় হলো এই বাজেটটা একটা আকাশ কুসুম কল্পনা, যেটা প্র্যাকটিক্যাল না। তৃতীয়ত বিষয় বাজেটের যেখান থেকে বাজেটের টাকাটা নেওয়া হবে ওইটা হলো প্র্যাকটিক্যালি সরকার এটা করে না এবং সরকার এখানে হলো ঋণের উপর হলো অনেক নির্ভর করতে হবে, যেটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির উপর ঋণের বোঝাটা অনেক বাড়িয়ে দিবে। তবে তারপরে ওভারঅল সরকার খুবই অর্থনৈতিক একটা টার্মোইলের ক্ষমতা নিয়েছে এবং চেষ্টা করতেছে। আমরা তাদের চেষ্টাগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এই চেষ্টাগুলো যাতে আবার নতুন ধরনের এসালম, সালমান এফ রহমান তাদেরকে সৃষ্টি না করে সে বিষয়ে সরকারকে লক্ষ্য রাখতে হবে। বাজেটগুলো হওয়ার পর উন্নয়ন প্রকল্প যেগুলো থাকে বিশেষ করে এর বাইরে হচ্ছে ট্যাক্স আদায় করার যে প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ থাকে যে কর আদায় করার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি থাকে। দ্বিতীয় হচ্ছে উন্নয়ন প্রকল্পে যেই বাজেট হয় সেখানেও একটা বড় ধরনের দুর্নীতির একটা মানুষ অভিযোগ করে। বাজেটগুলোতে আসলে কোনো শুভঙ্করের ফাঁকি আছে কিনা, কি মনে হয়? সরকারের যতগুলো স্টেপ সরকার নিয়েছে এখানে সরকার শুভঙ্করের ফাঁকের দিকে যাচ্ছে, বিকজ দ্যাট
বাংলাদেশ ব্যাংকে যাকে গভর্নর দেওয়া হয়েছে এটা সর্বজন স্বীকৃত হয়নি এবং জনগণ তাকে ভালোভাবে নেয়নি। ফলত এবং এনবিআর এর সংস্কার প্রক্রিয়ার দিকেও সরকার হাঁটেনি। ফলত সরকার যখন দুর্নীতি দমন কমিশন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পথে না হাঁটে এবং আগের যে ধারাবাহিকতা সেটাকেই রেখে দেয়, ফলত আমরা মনে করতেছি যে সরকার 2001 থেকে 6-এর যে একটা দুর্নীতি ধারাবাহিকতা চ্যাম্পিয়ন হয়েছিল, হয়তো ডাবল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এবারে হলো তারা চিন্তা ভাবনা করছে এবং এটা আসলে সরকারের জন্য ভালো হবে না।